তৈল চিত্র লিখেছেন নূরজাহান আক্তার। আলো পর্ব সংখ্যা 4। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। রুমের মধ্যে অনবরত খুটখাট শব্দ শুনে মুনতাসিরের ঘুমটা হালকা হয়ে এলো। ঘুম জড়ানো চোখে তাকালো একবার, কিন্তু কিছুই বুঝতে পারলো না। পরের বার ঘাড় ঘুরিয়ে দেখলো কয়েকজন মানুষ কিসব কাজ করছে। এরা কারা? রুমে কেন? কি করছে? মানুষ দেখে সে কৌতূহলবশত উঠে বসলো। দুহাতে চোখ ডলে দেখলো তারা ঠিক সামনেই এসি, চার্জার, ফ্যান এবং একটা চার্জার লাইট রাখা। মূলত এগুলো লাগানোর জন্যই সুইচ বোর্ড করা হচ্ছে। সে রুমে চোখ খুলে বুলিয়ে পুনরায় অবসান সরিয়ে নিল। নতুন কিছু আসবারও আনার হয়েছে। এগুলো কে করলো? কখন করলো? আর কেনই করলো? কেন আনলো? কখন আনলো? বেডটা আগের থেকেও, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, মাল্টিপারপস ড্রয়ার, ডাবল সোফা, সেন্টার টেবিল, একটি চেয়ার ও একটি বিন ব্যাগ। এছাড়াও দেখা যাচ্ছে কফি মেকার, পানির ফ্লাস্ক আর ছোট একটা ফ্রিজ। যেন তাকে কেউ ছোটখাটো সংসার সাজিয়ে দিচ্ছে। সে তো হতবাক হয়ে সেসব দেখতে দেখতেই তার নজর গেল ওয়াশরুমের দরজার দিকে। দরজার পাশে তার হারানো লাগেজ রাখা। ঘুমের ঘোর এখনো কাটেনি। ভুলভাল দেখছে মনে হয়। তার লাগেজ হারিয়ে গিয়েছে, তাহলে এটা এখানে কি করে এলো? সে দ্রুত উঠে লাগেজ খুলে জিনিসপত্র দেখতে লাগলো। এসব তো তারই, কাগজপত্র ঠিকঠাক আছে। দুই একটা ব্র্যান্ডের শার্ট হারিয়েছে। পাওয়ার ব্যাংকটাও নেই। যাকগে, আবার কেনা যাবে। এটা কোথা থেকে এলো? তখন আরাফ ভুঁইয়া আর রুমে এলেন। তার দরজার কাছে তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলেন। ছেলেটা আজ তাড়াতাড়ি ঘুমিয়েছে, দুপুরে গোসল করেনি, খায়নি, কতবার ডেকেছেন তাও শোনেনি। এভাবে কেউ ঘুমায় সারাদিন পর? এখন উঠছে দেখে হাসতে হাসতে বললেন, সাহেব, তা আপনার খাওয়া দাওয়া কি লাগবে না? পড়ে পড়ে ঘুমালে চলবে? খাইনি না, এজন্যই তো বলি এত ক্ষুধা লাগছে কেন? তার কথা শুনে আরাব ভুঁইয়া শব্দ করে হেসে ফেললেন। তারা দিলেন ফ্রেশ হয়ে খেয়ে নিতে। মুনতাসির উঠল না, বরং প্রশ্ন ছুড়ল, এইসব কি? এত কিছুর কি দরকার ছিল? আমি কিচ্ছু জানি না বাবা। কমান্ডার সাহেবের সঙ্গে বুঝে নিস। কল করেছিল, তোকে না পেয়ে আমাকে বকাবকি করলো। এবার ওঠ, যা ফ্রেশ হয়ে খেয়ে নে, নয়তো জায়গা মতো অভিযোগ পৌঁছে দেব বলে দিলাম। তখন বুঝবি মজা। এ কথা শুনে মুনতাসির তোয়ালে হাতে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। এখানে আসার পর থেকে যা হচ্ছে তার রিস্ক নিল না। কল থেকে পানি আছে কি না দেখে নিল। পানি আছে দেখে যেন হাঁফ ছেড়ে বাঁচলো। নয়তো নিচের ওই কলপারে যেতে হতো। কলপারে গোসল করার ব্যাপার না, তবে টিউবওয়েলের ঐতিহাসিক শব্দটা তার ভালো মেজাজ খারাপ করেছে। আর মেজাজ খারাপের জন্য যেন শব্দটা যথেষ্ট। ওয়াশরুমের নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, যেগুলো গত রাতে ছিল না। বালতি, মগটাও নতুন। এবার নিজেকে গেস্ট মনে হচ্ছে তার। নয়তো এখানে আসার পর থেকে মনে হচ্ছিল হতদরিদ্র। না আছে পরার মতো পোশাক, না আছে রেস্ট করার মতো একটু আশ্রয়। যাক বাবা, গেল দিন খারাপ, আসে দিন ভালো। বাকিগুলো ভালো গেলেই হলো। একটা কথা ভেবে গুনগুন করতে করতেই চুলে শ্যাম্পু করার সময় নিয়ে গোসল সারলো। ঘুমটাও ভালো হয়েছে। এখন গোসল করে ভালো ভালো লাগছে তার। মন ও মেজাজ দুটোই যেন বেশ ফুরফুর লাগছে। সে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে বেলকনিতে দাঁড়ালো। ভেজা কাপড় মেলে ওয়াশরুমে তাকাতে তাকাতেই নজর পড়লো ভুঁইয়া বাড়ির উঠানে। উঠানের এক পাশে 5টা মেয়ে কি যেন করছে। সব কটা প্রায় একই বয়সের। হাসছে তারা কোনো এক কারণে। মেয়ে মানুষের হাসির কারণ লাগে নাকি? এরা তো কারণে অকারণে এমনিতে হাসতে পারে। সে খেয়াল করলো মেয়েগুলোর সামনে বড় বড় 3টা চালতা। একজন চালতা কুচি কুচি করে কাটছে, আরেকজন সেগুলো ধুয়ে রাখছে। একটা চালতা কেটে অনেক হয়েছে, বাকি সব কি করবে? যা ইচ্ছা করুক, তার কি? সে আর দাঁড়ালো না। গায়ে টি শার্ট জড়িয়ে শীষ বাজাতে বাজাতে নিচে নামলো। 2 হাত দিয়ে চুল ব্রাশ করতেই হাঁটা ধুলো রান্নাঘরের দিকে। রান্নাঘরের সঙ্গে লাগানো ঘরে খাওয়া দাওয়ার পর্ব সারা হয়, কিন্তু অসময়ে কেউ আছে কি না? না থাকলে খাবার চাইবে কার কাছে? নতুন জায়গায় এসে নিজে নিজে নিয়ে খাওয়া কেমন দেখায় না? সে রান্নাঘরে দরজায় গলা খাকারি দিতেই বকুল চোখ তুলে তাকালো।
মেয়ের জন্য দুধ গরম করছিল সে। দুষ্টু মেয়েটা সদ্য ঘুম থেকে উঠেছে কিনা, তার দুধ না দিলে থামবেই না। এ সময় তাকে একা দেখে মুনতাসির মাথা নিচু করে নিল। হিমাদ্রির থেকে এই বাড়ির সদস্য সম্পর্কে একটু একটু ধারণা পেয়েছে। সে জানে এই ভুইয়া বাড়ির ছোট ছেলেটা শামীম তার বউ নিয়েই সিরিয়াস। অচেনা পুরুষের সঙ্গে কথা বলা পছন্দ করে না। যদি কোনো পুরুষের সামনে যায় মারতে শুরু করে, হাতের কাছে যা পায় তাই দিয়েই মারে। তার জন্য একজন অযথা মার খাবে এটা মানা যায় না। তাই চলে যাওয়ার জন্য পা বাড়াতে তখনও মিহিসরে কানে লাগলো, আপনি বসুন, আমি বেড়ে দিচ্ছি। মুনতাসির বসলো না, বরং দরজা থেকে আরেকটু সরে দূরে দাঁড়ালো। বকুল তড়িঘড়ি করে খাবার বেড়ে বড়জাকে পাঠালো। উনি এসে মুনতাসিরকে খেতে বসালো। গতকাল রাতেও দেখেছিল তাকে কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দিচ্ছেন, এখনও তাই। এটা কি এবারে নিয়ম নাকি অতিথিয়তা? কাঁসার বড় থালায় ভাত এবং বাটিতে নানান পদের তরকারি, বড় গ্লাসে পানি। সে রেখেই দিল। তাকালেন, উনি হাসলেন। তার মনে ভাবটুকু বুঝে বললেন, এবারের কর্তারা কাঁসার থালে ভাত খায়, আর শাশুড়ি বৌমারাও কয় এতে খেতে নাকি অসুখ বিসুখ কম হয়। বা কিন্তু আমার তো নিজেকে রাজা রাজা মনে হচ্ছে। কেন? প্রাচীনকালে রাজারা নাকি কাঁসার থালায় রাজকীয় ভোগ সারতেন। আজ আমিও সারবো, তাহলে আমিও রাজা। কিন্তু আমার তো রাজ্য নাই, আমি তো গরিবের রাজা। এ কথা শুনে রেখা হেসে ফেললেন। মুনতাসির খাওয়া শুরু করলো। রান্নার স্বাদ ভালোই, সে আর তা না রান্না খেতে পারে না। যার তার রান্না ভালো হয়েছে দেখে ভাতের কোল কেটে সুন্দর করে খেতে লাগলো। রেখা পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ভালো করে দেখলেন। চেহারাতে আভিজাত্যের ছোঁয়া, গায়ের রং ভালোই ফর্সা, লম্বা চওড়া ছেলেটা এক কথায় নজরে পড়ার মতো। ঘুম থেকে উঠে গোসল করাই ফ্রেশ লাগছে। পরনে ধূসর রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। চাল চলন কথাবার্তা বেশ মার্জিত। কিছু একটা ভেবে উনি হাসলেন। তারপর এটা ওটা এগিয়ে দিতে দিতে বললেন, হিমাদ্রি আমাদের বড় আম্মু ডাকে, তুমিও ডাইকো। তা তুমি কি করো বাবা? বাড়িতে মা বাবা ভালো আছে তো? মুনতাসিরের মুখের খাবারটুকু শেষ করে পানি খেলো। অতঃপর ধীরে সুস্থে জবাব দিল, আমার মা বাবা বেঁচে নেই বড় আম্মু। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা মারা গেছে। তার 7 মাস 3 দিন পর আমার বাবাও মারা গেছেন। আমি আমার বোনের কাছে বড় হয়েছি। পড়াশোনা শেষ করে বর্তমানে অ্যান্টিক আইটেম নিয়ে ইমপ্রুভ এক্সপোর্টের ব্যবসা করি। ও তা বৌমারেও নিয়ে আইতা? তাকে আনতে আমি এক পায়ে খাড়া, কিন্তু আপনার বৌমা আদৌ পৃথিবীতে ল্যান্ড করছে কি না বলতে পারবো না। তার সঙ্গে আমার এখনো দেখা হয়নি। যদি কখনো দেখা হয় তাহলে আগামীতে আনবো ইনশাল্লাহ। প্রথমে তার কথার মানে ধরতে পারেনি রেখা। যখন ধরতে পারলেন তখন শব্দ করে হেসে ফেললেন। ছেলেটা ভালোই কথা জানে। ওনাকে হাসতে দেখে মুনতাসিরও খেতে খেতে মিটমিট করে হাসলো। অতঃপর খাওয়ার পর্ব শেষ করে বের হতেই দেখলো ওই 5টা মেয়ে এখনো বসে আছে, কি যেন খাচ্ছে। তাকে দেখে 5 জনেই ভুরু কুচকে তাকালো, যেন সে চোর, চুরি করতে এসে ধরা পড়েছে। তাকে পেছনে রেখাও বের হয়েছে। সারা, ধারা, দিয়া, হিয়া আর ওরা কেউ তাকে দেখেনি, চিনেও না। তাই উনি পরিচয় করিয়ে দিলেন, ওর নাম মীর মুনতাসির, হিমাদ্রির বন্ধু। গ্যারাম ঘুরতে আইছে। তোমরা তারে ভাইয়া ডাকবা। হিমাদ্রি যেমন ভাই হয়, হ্যার বন্ধু তুমগো ভাই, মনে থাকবো। চালতা খেতে খেতে 5 জনই সম্মতিসূচক মাথা নাড়ল। তখন হিয়া ফট করে বলে বসলো, আসেন ভাইয়া, আমগো লাগে চালতা খাচ্চা খান। ওরা মাখাইছে, সেই স্বাদ হইছে। ওই আমার হাত না ধুইয়া যা, মাখাইতাই স্বাদ হয়। সমস্যা নাই, তোমরাই খাও। লজ্জায় মায়ের নাকে দড়ি, লজ্জায় বেড়াবাড়ি, লজ্জা পাইয়েন না। আমরাই তো খাইয়ালান। আসলে আমি এসব খেতে পারি না, অভ্যাস নেই। হিমাদ্রি ভাইরে ডাকলে এতক্ষণে ভাই আইয়া পড়তো। আইজ নিজের বন্যা বইলা মন খারাপের সুরে কথাটুকু বলে উঠল হিয়া। ওরা আর চোখে তাকালো হিয়ার দিকে। টপ মারার একটা লেভেল থাকে, হিমাদ্রি এসব খেত, এটাও অসম্ভব। বরং তারা খাচ্ছে দেখে ধমকিয়ে কেড়ে নিয়ে ফেলে দিত। তবে তাকে এভাবে বলতে দেখে মুনতাসিরের খুব খারাপ লাগলো। সে গিয়ে সে হাঁটু গেড়ে বসলো হিয়ার পাশে। চালটা কেটে এক গামলা মাখিয়েছে। সব খাবে নাকি এরা? যে 2 আঙ্গুলের সাহায্যে একটু তুলে মুখে দিতেই চোখ বড় বড় হয়ে গেল তার। যেমনি টক তেমনি ঝালে ভরা।
সে মুখ থেকে ফেলে তাকালো তাদের দিকে। সবকটা মুখ টিপে হাসছে। রেখা পানি এনে দিল, খেয়ে সামনে হাঁটা ধরলো। কি বজ্জাত, ভাবা যায় ইচ্ছে করে এটা করলো, বুঝতে বাকি রইল না তার। সে হাঁটতে হাঁটতে তাকালো তার বরাদ্দকৃত রুমের দিকে। এখনো এসি লাগানো হয়নি। লাগাক, ধীরে সুস্থে ততক্ষণে সে ঘুরে আসুক। এসে অবধি বাড়ি থেকে বের হয়নি, গ্রাম ঘুরে দেখা হয়নি, তাই হিমাদ্রিকে কল করতে করতে মাটির পথ ধরে হাঁটা ধরল। সামনে একটা মোড় চোখে পড়ল, কয়েকটি দোকানও আছে। চায়ের দোকানে ভিড়ের নজর কাড়লো তার। পেতে রাখা বেঞ্চে মধ্যবয়স্ক বৃদ্ধ কয়েকজন বসে আছে, ওনাদের হাতে চায়ের কাপ। কাচের কাপে লাল চা দেখা যাচ্ছে, চায়ের রংটাও বেশ। দোকানের ভেতরে রঙিন টিভি আছে, টিভিটি আবার খাঁচা টাইপের কিছুর ভেতরে রাখা, যাতে চুরি না হয়ে যায়। এই কৌশল এটা যাতে চুরি না হয়, তাই এ কৌশল বোধ হয়। টিভিতে বাংলাদেশের সিনেমা চলছে, সাউন্ডটাও ফুল ভলিউমে দেওয়া। মনোযোগ দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে কাস্টমাররা, মুখের ভঙ্গিমা গম্ভীর। ডিপজল নায়িকা মৌসুমীকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে, গলা ফাটিয়ে চেঁচালেও কেউ এগিয়ে আসছে না, বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। ওইদিকে নায়ক ওমর সানি ভ্যান গাড়িতে করে দোকানে দোকানে মাল কিনে বেড়াচ্ছে। দোকানদার টাকা দিলে মনে মনে ভাবছে, এই টাকা বউরকে একটা লাল শাড়ি কিনে দিব। ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রেন ঘোলা করা ঢোল। ওইদিকে তার বউ নিয়ে ভিলেন পগার পার, একদম টানটান উত্তেজনা। অপরদিকে চা দিছিলা ডিপজল মৌসুমীকে রুমে নিয়ে এসে রসগোল্লা মার্কা চোখ বড় বড় করে হাসছে। পরনে হলুদ রুঙ্গি, গলায় হলুদ ওড়না, হাতে লাঠি, ইয়া বড় ভুঁড়িওয়ালা পেটটা দৃশ্যমান। সে নায়িকার শাড়ির আঁচল ধরে টানতে টানতে বলছে, কাছে আয় সুন্দরী, আইস তোর বংশের বাত্তি জ্বালাই দিমু। এদিকে নায়িকা বাঁচার জন্য সমানে চিৎকার করে যাচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, কিন্তু চিৎকারের থেকে তার নিঃশ্বাসের শব্দ আরো বেশি ভয়ঙ্কর। মুনতাসির আর দাঁড়ালো না, এসব জিনিসে দেখে না, তবে মুরব্বীদের মুখভঙ্গিমা দেখে মেলা কিছু দেখে ফেলেছে। সে আশেপাশে তাকিয়ে দেখলো, পথ ধরে হাঁটা শুরু করলো। হিমাদ্রি কল ধরছে না, বেশ কয়েকবার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। সরু চিকন মোটা পথে হাঁটতে ভালোই লাগছে, ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। এমন মুহূর্তে গান হলে মন্দ হয় না। সে গলায় ঝোলানো ইয়ারফোন কানে ঢুকিয়ে পছন্দের গান ছেড়ে দিল। এদিকে খুবটাই সুন্দর, গ্রামের খোলা পরিবেশের কাছে শহরের, এজন্যই ঠৌকর খায়। সে পকেটে ফোন ঢুকিয়ে নিজের মতো হাঁটতে লাগলো। গোধূলি বিকেল, সূর্যটা ক্লান্ত হয়ে অস্ত যাওয়ার পায়তারা জুড়েছে। আকাশের বুকে পাখিদের মুক্ত মনে উড়তে দেখা যাচ্ছে। গরু ছাগল ঘাস খাচ্ছে, একদল বাচ্চা ব্যাট বল খেলছে। একজন মহিলা একদল রাজহাঁস নিয়ে যাচ্ছে। সে ধার ঘেঁষে হেঁটে যাচ্ছে। ওই মহিলা হেসে বললেন, ভয় নাই, ঠকাইবো না। মুনতাসির কিছু বলল না, হাঁটা ধরল নিচের মতো। আসলে তো সে শুনতেই পায়নি, এত দূরে সে মন্দ লাগলো না। গতকাল থেকে যা কাটছে সব ভুলে গেল। ভাবলো গ্রামে আরো বেশ কিছু দিন থাকবে সে, গ্রামের মানুষদের সরল জীবনযাপন নিজে চোখে দেখবে। যদি কাল থেকে এসে মনে হচ্ছিল না গ্রামের মানুষ সহজ সরল, বরং যে যেভাবে পারছে বাস ধরিয়ে দিচ্ছে। এদিকে ওরা বাড়িতে গিয়ে আগে আসরের নামাজ পড়লো। উঠানে মেলা শুকনো কাপড় পরেছিল, তা তুললো। তারপর ঘর উঠান সুন্দর করে ঝাড়ু দিল। সে বাড়ির টুকটাক সব কাজকর্ম করে আর করেও। আরিজ এখনো আসেনি। আরিজের মা মরিয়ম বেগম চুলোয় রাতে রান্না চড়িয়েছে। আজকে রান্না হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল, করলা ভাজি আর মসুর ডালের ঝাল ভর্তা। মাকে ব্যস্ত দেখে ওরা নিজেও গেল গরু দুটোর খাবার দিতে, কিন্তু একটা গরু খুবই পাজি, খালি গুঁতো মারতে আসে। তাই এক হাতে লাঠি নিয়ে আরেক হাতে শুকনো খড় ভুসি পানি মাখিয়ে দিল সে। খাবার পেয়ে গরু নাক ডুবে খেতে লাগলো। খাবার খাচ্ছে দেখে বাছুরের গায়ে হাত বুলোতে চলে গেল ওরা। তবে ভালো করে খেয়াল করতে দেখতে পেত পাজি গরু দড়ি প্রায় খুলেই গেছে, আর দড়িটা খোলা মানেই বাড়ির সবাইকে নাকানি চোবানি খাওয়ানো। এদিকে উল্টো ঘুরে বসায় মরিয়ম বেগমও খেয়াল করেনি। এদিকে গরু ছুটে শুকনো ভুসিগুলো
খেলো, সদ্য গোছানো পেয়ারা গাছের মাথাটুকু মুড়িয়ে খেলো। ওনার এক মাথা চিবোলো, তারপর উঠানে দৌড়াতে শুরু করলো। ঘন্টার শব্দ শুনে তাকাতেই বাইরের গেট পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল সে। গরু ছুটতে দেখে মরিয়ম বেগম হৈ হৈ করে উঠলেন। কোমরের ব্যথা নিয়ে সোজা হয়ে উঠতে পারেন না তিনি। এখন এই পাজি গরু ধরবে কিভাবে? হারিস কখন আসবে তার ঠিক নেই। উনি ওরাকে চুলার পাশে বসিয়ে ছুটলেন গরুর পেছন পেছন। সামনে যাকেই পাবে তাকেই চেঁচিয়ে গরু ধরতে বলবেন, কিন্তু পাজি গরুর দড়ি টেনে ধরার সাহস হলো না কারোই। ওরা আরিজের এই গরুর কথা সবাই জানে। অনেকদিন পর ছাড়া পেয়ে গরু স্বাধীন মনে লাফাচ্ছে। কত রং ঢং তার, কত যে খুশি। খুশির চোটে বোধ হয় লাফাতে লাফাতে বিলের রাস্তা ধরে দৌড়াতে লাগলো। দুটো বাচ্চা পাশে ছোট সাইকেল রেখে বালু নিয়ে খেলছিল। গরু দেখে সাইকেল ফেলেই দৌড়। মুখে বাঁচাও বাঁচাও না করে দুজনেই সামনে, মুখে উই 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 করে দৌড়াচ্ছে। এক মহিলা এক বালতি কাপড় নিয়ে পুকুরের দিকেই যাচ্ছিল। গরু দেখে উনি হুড়মুড় করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। পায়ের তলায় শিয়ালের গুপড়ায় খেকে উঠে বললেন, অরিজ্জো, ইয়া কি বাল পুষে, দেশে কি আর গরু নাই? ওই যেমন যাওরা, গরুটাও তেমন হয়েছে, আর এই যাওরা। মরিয়ম বেগম শুনেও কিছু বললেন না। আসলেই তো গরুটা শয়তান, যত ভালো করেই বাঁধুক কিভাবে যেন দড়ি খুলে দৌড় মারে। আজকেও একই কাজ করলো। অরিসকে বলতে হবে এই একটাকে হাটে তুলতে। এই গরু রাখা যাবে না, রাখলে এর জ্বালায় বাঁচা যাবে না। অরিজের গরু দেখে পরিচিত অনেকেই গরু ছুটতে শুরু করেছে। অন্যদিকে মুনতাসিরের ফুসফুরে মেজাজ তখনও আপন মনে হেঁটে যাচ্ছে। পেছনের খবর জানা নেই তার। তাকে একদল মানুষ অনবরত ডেকে যাচ্ছে, সেটাও তার কানে পৌঁছালো না। পৌঁছাবে বা কি করে? তার কানে তো ইয়ারফোন গোছা, আর তাতে ফুল ভলিউমে বাজছে, মাই নেম ইজ শিলা, শিলা কি জাওয়ানি। হঠাৎই পেছনে কিছু একটা উপলব্ধি করতে তাকাতে তাকাতে অনেক দেরি হয়ে গেছে। পাজি গরু ততক্ষণে গুঁতো মেরে দিয়েছে তাকে। এক গুঁতোতেই ছিটকে দূরে পড়েছে বেচারা। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতে পারল না সে। শুধু কানে এলো একদল লোকের আহাজারি। ওদিকে টুকটাক কিছু বাজার করে অরিজা তখন বাড়িতে ঢুকছে। অরার থেকে গরুর কথা শুনে দৌড়ে এসে বিলের দিকে এসেই দেখে ভুইয়া বাড়ির মেহমান মাটিতে শুয়ে আছে। বেচারার মুখ কুঁচকে গিয়েছে মুহূর্তেই। আর গরুটা ফসফস করতে করতে ছেলেটার গা শুকছে। শহরে বাবুর পারফিউমের গন্ধ পছন্দ হয়েছে বোধহয়। অরিস পেছন থেকে খপ করে দড়ি ধরতেই গরু ঘুরে তাকালো। তার মুখের সামনে আমের পাতা ধরতেই পাতা খেতে লাগলো। অরিস এক হাতে দড়ি আরেক হাতে আম পাতা ধরে বাড়ির পথে হাঁটা ধরলো। মুনতাসির তখনও মাটিতে শুয়ে, মাথাটা ভন ভন করে ঘুরছে। জীবনে এটাই বোধহয় বাকি ছিল তার। যাক, গোয়ামারা গ্রামে এসে সবই পূরণ হয়ে গেল তার, যা যা জীবনে বাকি ছিল। মুনতাসিরের অবস্থা দেখে অরিস দাঁড়িয়ে গেল, বলল, বেশি ব্যথা পাইছেন? ধরতে হইব? ইটস ওকে, আই এম ফাইন। আসলে আকাশ দেখছিলাম, গ্রামের আকাশটা ভীষণ সুন্দর। তাই গ্রামের আকাশ না, গরুর গুতাও ভীষণ সুন্দর, সারা জীবন মনে রাখার মতো। কথা বলে অরিস গরু নিয়ে হাঁটা ধরলো। গরুর পাতা খেতে খেতে লম্বা লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে গেল। মরিয়ম বেগম তড়িঘড়ি করে ছেলেটাকে টেনে তুললেন। এটা তো ভুইয়া বাড়ির মেহমান, মেহমানের সঙ্গে এমন হইল, সি কি লজ্জাজনক কর্মকাণ্ড। তারপর মুনতাসিরের গায়ে ধুলা ঝেড়ে দিলেন। কিছু মনে কইরো না, খুব ব্যথা লাগছে তাই না বাবা? দেখেই বোঝা যাচ্ছে। উনি ধরতে গেলেই মুনতাসির মৃদু হাসলো, ইশারা করে বারণ করলো। তারপর খোঁড়াতে খোঁড়াতে ওনার পেছনে পেছনে ফিরে এলো। গুঁতোটা পিঠের মাঝ বরাবর লেগেছে। এই জন্যই মনে হচ্ছে মেরুদণ্ডের হাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তার। ব্যথায় যান যায় যায় অবস্থা। সে বাড়ির দিকে যেতে যেতেই মনে মনে ওয়াদা করলো, হতচ্ছাড়া গরুকে একটা শাস্তি দিবেই দিবে, নয়তো তার নাম মীর মুনতাসির না।